আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে এত আলাপের কি অর্থ? এর কিছুই বোঝা যাচ্ছে না। সবাই এত কৌতূহলী কেন? বিশেষ করে আওয়ামী লীগের সমর্থকরা রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে আবার মনে করছেন যে চুপ্পু যদি থাকে তাহলে প্রধানমন্ত্রী যখন ফিরবেন এটা তাদের জন্য অনেক কাজে লাগবে। না ভাই, এটা একেবারেই একটা ইলুশন। চুপ্পু থাকবে কি থাকবে না ওই বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ফিরবেন তখন সেটা আসলে কিচ্ছু এসে যায় না। একটা জিনিস শুধু বুঝবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হবে উনি বাংলাদেশে আসলে, সেই গণজোয়ারে সবাই ভেসে যাবে। আর সেইখানে একমাত্র পজিটিভ কোনো ভূমিকা রাখতে পারে তখন যদি ওয়াকার উদ্দিন তো যদি থাকে, অর্থাৎ 2024-এর জঙ্গি উত্থানে ভয়ে কিংবা নির্ভয়ে যারাই এই জঙ্গি উত্থানের সহযোগী হয়েছে, যেমন ধরুন আমরা বুঝতে পারি যে ওয়াকার কিন্তু এই জঙ্গি উত্থানের সাথে জড়িত, আর চুপ্পুকে আমরা মনে করতে পারি যে সে ভয়ে এখানে জড়িত হয়েছে। এরকম যত পক্ষ আছে, রাষ্ট্রের যত অর্গান আছে, সবকিছু একমাত্র ওয়াকারের আসলে এই জায়গা থেকে আপনার সরে এসে শেখ হাসিনাকে যদি তিনি অন্যভাবে পরিবর্তন হন, সেখানে তাকে হয়তো ভিন্ন মানে তার একটু সুযোগ আছে। কিন্তু চুপ্পু দেখেন, চুপ্পু হইল এমন একটা জায়গায় বসবাস করে রাষ্ট্রপতি, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি হলো ঠুটো জগন্নাথ। শেখ হাসিনা আসলে আমরা যেটা কল্পনা করি, যদি তার জন্য 10,000 কর্মী জীবন দিতে প্রস্তুত হয়, একজনেরও জীবন যাবে না, হয়তো 10-20 জনের জীবন যাবে। আর যদি 200 লোক মনে করে যে শেখ হাসিনা আসলে জীবন দিব, তাহলে 10,000 লোকের জীবন চলে যাবে, অনেক ধ্বংস হবে। সুতরাং স্ট্র্যাটেজিটা হলো যে কত লোক জীবন দিতে প্রস্তুত, যত বেশি লোক জীবন দিতে প্রস্তুত তত কম জীবন কিন্তু যাবে। এই হলো আপনার একটা স্ট্র্যাটেজি। এইরকম অবস্থায় শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরেন, সেখানে সেনাবাহিনীও তার পক্ষ নিবে। আর সেই জায়গায় চুপ্পু কি মির্জা ফখরুল আলমগীর রাষ্ট্রপতি থাকলো কিংবা তারেক রহমান রাষ্ট্রপতি থাকলো, কিচ্ছু এসে যায় না। এটা কোনো ব্যাপারই না আসলে। সুতরাং চুপ্পুকে নিয়ে এত এত বেশি আহ্লাদ হওয়ার কোনো কারণ নাই। চুপ্পু যেটা করতে পারতেন, এমনিতে তো আমরা জানি যে চুপ্পুকে যখন রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ করা হয়, এটা একটা অত্যন্ত অযোগ্য মানুষের একটা সর্বোচ্চ স্থানে নিয়োগ হয়েছে। এটা কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের সব মানুষই এইটাই ভেবেছিল, তাই না? সেই জায়গা থেকে চুপ্পু কিন্তু ফিরে আসতে পারত। চুপ্পু যদি এই যে 2024-এর যে জঙ্গি উত্থান হলো, সেখানে সম্পূর্ণ চাকরি বাঁচানোর জন্য যেভাবে সে স্রোতে গা ভাসিয়েছে, সেইখান থেকে সে যদি ঘুরে কিছু একটা করত, তখন কিন্তু ওই চুপ্পুকে যে সে অযোগ্য মানুষ হিসাবে নির্বাচিত হয়েছে, এই জিনিসটা কাটিয়ে আমরা বরঞ্চ অন্য ইতিহাস লিখতাম যে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একেবারে দারুণ আবিষ্কার ছিল, ওনাকে নিয়ে সবাই এত কথা বলেছে, কিন্তু সময় মতো ঠিকই চুপ্পু কিন্তু দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, চুপ্পু মারা যেতে পারতো, চুপ্পুর চাকরি চলে যেতে পারতো, কিন্তু চুপ্পু কিন্তু ইতিহাস তৈরি করে ফেলতে পারত। এবং শেখ হাসিনার এই যে নিয়োগটা এত বদনামের শিকার হলো, সেই বদনাম থেকে কিন্তু এটা সুনামে পর্যবসিত হলো। আর সাধারণত এই ধরনের আপনার অপরিচিত লোককে বা অযোগ্য লোককে আপনি তো ওই রকম একটা জায়গায় তো সেজন্য নির্বাচন করবেন, তাই না? বসিয়ে দিবেন যে সে আপনার প্রয়োজনে কাজে লাগবে। আমরা কিন্তু চুপ্পুকে এরকম কোনো কাজে লাগতে দেখিনি। হ্যাঁ, আমি জানি আমার এই কথা শুনে বলবেন যে চুপ্পুর কি করা আছে। আসলে চুপ্পুর তখনও কিছু করার ছিল না। আবার যদি তার উন্নত চরিত্র হতো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের জন্য তার যে মূল্যবোধ, সেটা যদি তার বৈষয়িক মূল্যবোধের চেয়ে বড় হতো, তাহলে অনেক কিছু করার ছিল। কিন্তু একটা বাংলাদেশে তো এরকম মানুষ আসলে খুব বেশি পাওয়া যায় না। চুপ্পুর কিছুই করার ছিল না। ফলে শেখ হাসিনা যেদিন আসবেন সেদিনও চুপ্পুর আসলে কিছু করা থাকবে না। সেখানে যদি মাহমুদুর রহমান, আমি তো মনে করি বিএনপির উচিত চুপ্পুকে সরিয়ে মাহমুদুর রহমান অথবা তাদের জন্য যারা সবচেয়ে বেশি কষ্ট করেছে, তারেক রহমানের জন্য এই
লুৎফুজ্জামান বাবর, মাহমুদুর রহমান, এই ধরনের লোককে আওয়ামী বিএনপির উচিত রাষ্ট্রপতি করা। এবং এরাও যদি রাষ্ট্রপতি থাকে সেই গণজোয়ারে কিন্তু ওরা আরো বেশি বিপদগ্রস্ত হবে, চুপ্পুও বিপদগ্রস্ত হবে। চুপ্পু হয়তো তখন ভাব দেখিয়ে শেখ হাসিনার পক্ষ নিবে এবং বলবে আমি সব করেছি, চুপ্পুর এরকম একটা সুযোগ থাকবে। আবার দেখবেন যে একই কাজ কিন্তু মাহমুদুর রহমান করে ফেলতে পারে, ওরা যদি রাষ্ট্রপতি থাকে, মাহমুদুর রহমান বা বাবর, তারাই কিন্তু আবার চুপ্পুর জায়গায় চলে আসতে পারে। চুপ্পু 2024 জঙ্গি উত্থানের পর যা যা করেছে, মাহমুদুর রহমান বাবর যদি রাষ্ট্রপতি থাকে তারাও তাই করবে শেখ হাসিনা যখন আসবেন। শেখ হাসিনা আসার সাথে আসলে মূল শক্তি হলো তার তৃণমূলের কর্মী, যারা আজকে তার জন্য জীবন দিতে প্রস্তুত। এরা যদি এই 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 সংকল্প নিয়ে নামে যে নেত্রীর জন্য জীবন দিয়ে দিব, এরকম 5-10 লাখ লোক নামলে সব কিছু খড়কুটোর মতো ভেসে যাবে। এই চুপ্পু এখানে থাকলো কি না থাকলো, চুপ্পু নাকি সিঙ্গাপুরে গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলেছে, এইসব আজে বাজে কাহিনী, সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু এগুলো হয়তো চুপ্পুকে তারা এখন সরিয়ে দিতে চায়। আর চুপ্পু তো সম্পূর্ণরূপে তারেক রহমানের করুণার উপর নির্ভরশীল। তো এরকম করুণার উপর নির্ভরশীল হয়ে যারা চাকরি করে তারা তো আসলে অথর্ব, এদের দ্বারা এই পৃথিবীতে কিছুই হয় নাই। দেখেন, আমি যে ঢাকায় ফিরে যাই নাই, আমি যদি ঢাকায় ফিরে যেতাম আমি চাকরি করতে পারতাম, এতদিনে আরেক দেশে রাষ্ট্রদূত হয়ে বেরো হয়ে যেতে পারতাম। কিন্তু আমি কেন যাই নাই জানেন? আমার মনে হলো যে এই যে তারেক রহমান কিংবা ইউনুস, এদের অধীনে চাকরি করা আমার জন্য অনেক বেশি মানসিক কষ্টের হবে। মানে চাকরি না থাকলে যে কষ্ট, তার চেয়ে কিন্তু ওটা অনেক বেশি মানসিক কষ্টের হবে। চুপ্পু কি সেটা ভাবে? চুপ্পু তো ভাবে যে আরামায়েশে আসি বঙ্গভবনে, হ্যাঁ মাঝে মাঝে বিদেশেও যেতে পারি। আপনারা তবু এইসব লোকজনের পেছনে ঘোরেন। আপনাদের আসলে না বোধ বুদ্ধিটা বাড়াতে হবে, চিন্তা চেতনা বাড়াতে হবে এবং আপনার মূল্যবোধটাকে বাড়াতে হবে। আমরা দেখেছি যে রাষ্ট্রপতির যে ইনস্টিটিউশনের যে সম্মান, এটা আসলে জিল্লুর রহমানের পরে আর আমাদের দুই রাষ্ট্রপতি করতে পারেননি। আব্দুল হামিদ খান সাহেব, উনি চটুল কথাবার্তা বলতেন, হ্যাঁ চটুল কথাবার্তা বলা খারাপ না, আমি এটাকে দোষের ধরি না, কিন্তু আব্দুল হামিদ তো বোঝেন নাই যে তারা এই রাষ্ট্রটা, শেখ হাসিনা এই রাষ্ট্রটা সাপের বাসায় বসে কিন্তু রাষ্ট্র চালাচ্ছে। সেখানে রাষ্ট্রপতি একটা চটুল কথা বললে ওরা কিন্তু এটাকে সারা পৃথিবীতে খবর করে, হাসাহাসি করে, মানুষের কাছে রাষ্ট্রপতি কিন্তু হাসি তামাশার পাত্র হয়েছেন। সেখান থেকে তো এরা ওই আব্দুল হামিদ খান সাহেব, উনি অনেক বড় রাজনীতিবিদ হতে পারেন, উনি স্পিকার ছিলেন, কিন্তু ওনার তো উচিত ছিল চুপচাপ বসে থাকা, এইসব প্রিয়াঙ্কা চোপড়া টোপড়া নিয়ে হাসাহাসি না করা, তাই না? ছোট ছোট জিনিসগুলো শেখ হাসিনার ক্ষতি করেছে না? আর আমরা তো শুনি যে ওই আব্দুল হামিদের 14 গোষ্ঠী হলো রাজাকার। তো এইভাবে আসলে পারা যাবে না। আপনারা দেখেন, যেই লোকগুলো শেখ হাসিনা সবচেয়ে বেশি সুবিধা দিয়েছেন, তারা কেউ কিন্তু আজকে শেখ হাসিনার জন্য ফুটো পয়সার কাজেও কিন্তু লাগছে না। অনেকে ভাবছেন যে না সময় মতো এরা কাজে লাগবে, সময় মতো এরা ওই রাস্তায় ওইখানে গিয়ে বসে দাঁড়িয়ে থাকবে যে নেত্রী আমি এই করেছি ওই করেছি। এদের আসলে 2 পয়সার মূল্য নাই। ফলে আওয়ামী লীগের সমর্থকরা এই চুপ্পুকে নিয়ে একদমই ভাববে না। চুপ্পু এখন তারেক রহমানের অধীন। চুপ্পুকে তারেক রহমান চাইলে ফেলে দিতে পারবে, চাইলে রাখতে পারবে। আর চুপ্পুর যদি সামান্য ন্যূনতম লজ্জাবোধ, সামান্য ব্যক্তিত্ব, এই যেগুলা বলে আর কি, যে মুক্তিযোদ্ধা এটা ছিল, বা সামান্য তার কিছু থাকে, সে অলরেডি পদত্যাগ করে কিন্তু চলে যেত। এখন পদত্যাগ করছে না কেন? তার হয়তো অনেক অর্থকড়ি আছে, সেগুলার কি হবে, নানান চিন্তা ভাবনা তো তাকে করতে হচ্ছে। তাকে নামলেও তো তারেক রহমানের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি করে নামতে হবে, যাতে তার জীবন নিরাপদ থাকে, তার অর্থ নিরাপদ থাকে, যেগুলো সে সম্পূর্ণরূপে শেখ হাসিনার করুণা পেয়েই কিন্তু লাভ করেছে, যেটা তার ওইভাবে লাভ করা সম্ভব হয় নাই। সুতরাং যেই লোকের লোভী, দুটো জিনিস দিয়ে কখনো হয় না জানেন, লোভী মানুষ যত আদর্শবান হোক, যত সাহসী হোক, এদের দ্বারা শেখ হাসিনার এখন যে ধরনের লোকজন দরকার, এরা এই চুপ্পু কখনো ওই কাজে হেল্প করতে পারবে না। কারণ চুপ্পু তো চরম লোভী একটা মানুষ, হ্যাঁ, দুর্নীতি করে ভরিয়ে ফেলছে। আপনারা ওইটা দেখেন না কেন? তারপরে আপনারা চুপ্পুর জন্য কান্নাকাটি করেন। আমার বন্ধুরাই এসে বলবে যে এমন কথা বলো কেন? কিন্তু সত্য কথা কাউকে না কাউকে তো বলতে হবে, কারণ রাষ্ট্র তো ধ্বংস হয়ে গেছে 2024-এ, এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেসব সিদ্ধান্ত এই জঙ্গি মৌলবাদী শ্রেণীকে সাহায্য করেছিল, সেই সিদ্ধান্তগুলোর কথা তো আপনাকে বলতে হবে, যাতে জননেত্রী শেখ হাসিনা ভবিষ্যতে এই ধরনের ভুল সিদ্ধান্ত আর গ্রহণ না করেন। আওয়ামী লীগের রাজনীতিতে এখনো শেখ হাসিনার নেতৃত্ব অনিবার্য, এর কোনো বিকল্প নেই। এটাই ধ্রুব সত্য, এটাই বাস্তবতা। 21 বছর রাস্তায় থাকা আওয়ামী লীগকে
ক্ষমতায় নিয়ে আসা, মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করা, এটা শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব হয়েছে। বহুদা বিভক্ত আওয়ামী লীগ, চরম প্রতিকূল পরিস্থিতি, বঙ্গবন্ধুর খুনিদের দাম্ভিকতা, স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষকতা, এত প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করে আওয়ামী লীগকে মেইন স্ট্রিমে আনার কৃতিত্ব আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মীদের যেমন, কিন্তু নেতৃত্বের মূল কৃতিত্ব শেখ হাসিনার, এর কোনো বিকল্প ছিল না, এটা প্রমাণিত সত্য। কতবার আওয়ামী লীগকে নিয়ে কত রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছে, দলে ভাঙন, গ্রুপিং করা, দল ভেঙে অন্য দল করা, নানা পরিস্থিতিকেও কিন্তু তিনি মোকাবেলা করেছেন। বিশ্ব পরিমণ্ডলে মোকাবেলা করা, দেশের অভ্যন্তরে মোকাবেলা করা, বিভিন্ন প্রশাসনিক প্ল্যাটফর্মকে সমন্বয় করা সহ নানা পরিস্থিতিকে মোকাবেলা করতে গিয়ে তিনিই একমাত্র যিনি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। এতবার মৃত্যুর মুখোমুখি আওয়ামী লীগের অন্যান্য কোনো নেতারা হননি। বঙ্গবন্ধুর পরে আওয়ামী লীগের নেতৃত্ব দানকারী সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলবো, শেখ হাসিনার নেতৃত্বের অনবদ্য গুণের কারণে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াবার মতো জায়গায় আসা সম্ভব হয়েছিল। এখন ক্রান্তিকাল, এই সময় চায়ের টেবিলে, রেস্টুরেন্টে, আড্ডায়, ভুয়া অনলাইন পোর্টালে অথবা ইউটিউবে অথবা বেনামিতে শেখ হাসিনার ব্যর্থতার কথা বলার পাশাপাশি এটা চিন্তা করা উচিত, যা কিছু সাফল্য তা কিন্তু তার নেতৃত্বে এসেছে। ব্যর্থতার কথা বললে সে দায় দায়িত্ব আমাদের প্রত্যেকেরই। আমরা কে কতটা সফলতার সঙ্গে সংগঠনকে গোছাতে পেরেছি, আমরা কে কতটা পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রতিরোধ গড়ে তুলতে পেরেছি। মেটিকুলাস ডিজাইনের ষড়যন্ত্র, বিদেশি পরাশক্তি, দেশীয় শক্তি সম্মিলিতভাবে 2024-এর 5 অগস্টের ঘটনা ঘটাতে সক্ষম হয়েছিল। এখন ক্রান্তিকাল, এখন প্রয়োজন আমাদের অভ্যন্তরীণ ঐক্য, ঐক্যের দৃঢ়তা, এবং সেই ঐক্যের ক্ষেত্রে কোনোভাবে কোনো গ্রুপিং, একে অপরকে দোষারোপ করার সময় এখন না। আমরা যদি ঘুরে দাঁড়াতে পারি, সেই সময় যোগ্যতা, ব্যর্থতা এটা নিয়ে আলোচনা করা যাবে। টকশোতে, অনলাইনে, বেনামি বিভিন্ন অনলাইন পোর্টালে অথবা নিজে তথ্য সরবরাহ করে বিভিন্ন রকম গুজব তৈরি করার মধ্য থেকে আওয়ামী লীগকে সাহায্য করা হয় না, আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করা হয়। যারা আওয়ামী লীগের আমরা নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, তাদের অবশ্যই মনে রাখা উচিত, আওয়ামী লীগ না থাকলে আমরা কেউ থাকবো না। আর এই আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হলে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প কোনো নেতৃত্ব এখনো কিন্তু নেই। শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য, শুধু আওয়ামী লীগের জন্য না, মুক্তিযুদ্ধের পক্ষের সকলের জন্য অনিবার্য নেতৃত্ব, তার বিকল্প এখনো কেউ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে তারেক রহমানকে তো ভারত প্রথমেই আমন্ত্রণ জানিয়েছিল, কার্যত এটা প্রায় একটা দ্বিতীয় আমন্ত্রণ। এবং এটা ঘটনা হচ্ছে, এটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খবরটি নিশ্চিত করেছেন, এবং আজকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি বলেছেন তারা চিঠি পেয়েছেন, এবং চিঠিটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর বিবেচনার উপরে তারা ছেড়ে দিয়েছেন। এখনো তারেক রহমান কোনো সিদ্ধান্ত নেননি তিনি আসবেন কি আসবেন না, কিন্তু আমরা আশা করছি যে তিনি আসতে পারেন। এরকম একটা বৃহৎ, এরকম একটা বহুদেশীয় সমাবেশে, যেখানে চীনের রাষ্ট্রপতি থাকবেন, রাশিয়ার রাষ্ট্রপতি থাকবেন, এবং ইরান থেকে কে আসবেন এখনো জানি না, কিন্তু ইরানের প্রতিনিধিত্ব আছে, 11টা দেশ আছে ব্রিক্স এর সদস্য। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ সামিট। ফলে সেই সামিটে তারেক রহমান যদি আসেন তো ভালো, তারেক রহমান না এলে আমার মনে হয় বাংলাদেশ অনেক কিছু, মানে আমি বলবো লোকসান হবে বাংলাদেশের। বাংলাদেশের এত সুযোগ, এত ঘরের কাছে, এত নেতার সঙ্গে তাদের সাক্ষাৎ করার একটা সুযোগ। ফলে খবরটি নিশ্চিত, মানে সংবাদটি নিশ্চিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যে বাংলাদেশের দু একটি আমি দেখলাম কাগজ বা অনলাইনে এই মুহূর্তে আছে, যেমন ডেইলি সানে অনলাইনে দেখলাম যে তারা শামা ওবায়েদকে উল্লেখ করে, কোট করে খবরও করে দিয়েছে অনলাইনে, আরো কেউ কেউ করছে হয়তো,
আগামীকাল আরো বেশি প্রকাশিত হবে আর কি। ফলে মানে তুমি যেটা প্রশ্নটা করছো যে এই খবরের সত্যতা নিয়ে কোনো জল্পনার অবকাশ নেই। এটা ভারত সরকার একটা সুচিন্তিত সিদ্ধান্ত নিয়েছে, এই আর কি। দাদা, যদি তারেক রহমান সত্যি ব্রিক্স সম্মেলনে যোগ দেন এবং মোদির সঙ্গে যদি দ্বিপাক্ষিক বৈঠক হয়, তাহলে বাংলাদেশ ভারত সম্পর্ক, আঞ্চলিক রাজনীতি, অর্থনৈতিক সহযোগিতা কি ধরনের বাস্তব পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন? সবগুলোতে না, যদি মনে করি মানে এখন দুই দেশের মধ্যে যখন কথা হবে, উনি চীনে গিয়েছিলেন, সেখানে এক ধরনের আলাপ আলোচনা করেছেন, ফলে ভারতে এসে যদি এবং অবশ্যই এলে দ্বিপাক্ষিক একটা, কিন্তু ঠিক যেটা আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয়তো নয়, এটা সম্মেলনের ফাঁকে একটা সাইড লাইন বৈঠক। ফলে সাইড লাইন বৈঠকে যখন আলোচনা হবে, যেহেতু দুই প্রধানমন্ত্রীর মধ্যে বহু বিষয়ে অনেক কিছু সমস্যা রয়েছে, দু দেশের মধ্যে ভারতেরও অনেক কিছু প্রশ্ন আছে, অনেক কিছু জিজ্ঞেস করার আছে, সে কারণে দু ধরনের আলোচনা হলে একটা খোলাখুলি উভয় পক্ষের মানে হায়েস্ট লেভেলে কথা হবে। এর আগে তো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কথা হয়েছে, তাহলে এখন একটা হায়েস্ট লেভেলে শীর্ষ পর্যায়ে কথা হলে দু দেশের মধ্যে কথাবার্তা ইত্যাদি এগুলো হয়তো বোঝা যেতে পারে আর কি। সেই কারণে সেটা একটা সুযোগ আছে। মানে তার মানে যে এবারে সম্পর্ক বিরাট উন্নত হয়ে যাবে এমন কোনো ফোরকাস্ট আমি করছি না। আমি বলছি একটা সম্ভাবনা আছে, সম্ভাবনা উভয় রকমেরই আছে। দাদা, বাংলাদেশে একটা খুশির বন্যা চলছে এই মুহূর্তে। কারণ আজকে 3 দিন যাবৎ ভারতে ককরোচ জনতা পার্টি বা ককরোচ পার্টি এরা ব্যাপক আন্দোলন করছে, ওখানে পুলিশ মারছে, পুলিশকে ওরাও মারছে, এরকম অনেক ভিডিও। এবং বাংলাদেশেও আপনার ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে হয়ে কালকে ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন, তারাও মিছিল করেছে, সেখানে আবার মশাল মিছিলের আগুন লেগে নেত্রীর শরীর পুড়ে গেছে। এই অবস্থায় আসলে পরিস্থিতি কি ভারতের, আপনাদের পরিস্থিতি কি খুবই খারাপ? না, সরকার পরিস্থিতি পতন হবে? খারাপ বলতে দেখো, এটা ঘটনা যে দীর্ঘকাল বাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে একাধিপত্য নিয়ে সরকার চালাচ্ছিলেন, তাতে প্রথম একটা আঘাত এলো, এবং আঘাতটা এলো ছাত্রদের থেকে। নিঃসন্দেহে এটা খুব বড় ধরনের আন্দোলন চলছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই আন্দোলনে পক্ষে বা প্রকারান পরোক্ষে ভারতের যাবতীয় বিরোধী দল তারা সমর্থন করেছে। এমনকি রাহুল গান্ধী প্রকাশ্যে প্রেস কনফারেন্সও করেছেন, বলেছেন তাদের দাবিকে সম্পূর্ণ সমর্থন করেন। নিশ্চিতভাবে এই বিষয়টা এত স্পর্শকাতর, এবং ভারতের কেবলমাত্র দিল্লি নয়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে, কিন্তু সে বিহার হোক, উত্তরপ্রদেশ হোক, পশ্চিমবাংলা হোক, মধ্যপ্রদেশ হোক, রাজস্থান, সর্বত্র কিন্তু এই আন্দোলনটা একটা ব্যাপ্তি পেয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা যেটা তথাকথিত ভাবে বলা হয়ে থাকে জেনজির আন্দোলন, এটা ভারতে এই ধরনের একটা জেনজির আন্দোলন সত্যিকারের কিন্তু অনেকটার বাদে একটা দেখা গেল। এবং সে কারণে নরেন্দ্র মোদী সরকার নিঃসন্দেহে এটা চেষ্টা করছেন কিভাবে মোকাবিলা করবেন, কিন্তু বিপাকে পড়েছেন এ বিষয়ে কোনো আমার বলতে কোনো দ্বিধা নেই। তো ধর, বাংলাদেশের জেনজি আন্দোলন যখন শুরু হয়েছিল, তখন আমাদের এই যে বিদেশে থাকা কিছু ইউটিউবার, প্রভাবশালী ইউটিউবার, ওদেরও বেশ কিছু ভিডিও বা আসছে যে এই আন্দোলন, এটার সাথে তারা যেমন নেপাল, বাংলাদেশ এবং ভারতেরটা মিল খুঁজে পাচ্ছে না, এবং তাদের হিসাব হচ্ছে যে ভারত এবার ভাঙবেই, এবার টুকরো হবে ভারত, নরেন্দ্র মোদী হয়তো পালিয়ে যাবেন। না, আপনার কাছে প্রথম কথা যেটা বলছি, ভারতে তো প্রায় ৭৫ সাল হতে চললো গণতন্ত্রের, সুতরাং এখানে যখনই প্রত্যেক প্রধানমন্ত্রী ব্যালটের মাধ্যমে পরাস্ত হয়েছে, এখানে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো কোনো ঘন ঘন সামরিক অভ্যুত্থান হয় না। বাংলাদেশের মতো ২৮টা প্রদেশ নিয়ে ভারতবর্ষ, বাংলাদেশের জনতা ১৭ কোটি, এখানে ১৪২ কোটি। ফলে এর সঙ্গে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, তাদের সঙ্গে ভারতকে তুলনা করাটা সম্ভব না। যেটা ঘটতে পারে, এর প্রভাব জনমানসে যদি তীব্র, গভীর, শিকড় প্রথিত করে, তাহলে আগামী নির্বাচনের প্রভাব দেখা যেতে পারে। নির্বাচন ছাড়া কোনো পরিবর্তন ভারতবর্ষে আজ পর্যন্ত হয়নি, এবং আমার এখনো ধারণা নরেন্দ্র মোদী বেকায়দায় পড়লেও তাতে এই আন্দোলনের কারণে তার সরকার পড়ে যেতে পারে, এরকম লক্ষণ এখনো দেখা যায়নি। তবে একটা শর্ত, তার সঙ্গে একটা ডিসক্লেমার দেওয়া উচিত। ডিসক্লেমার হচ্ছে, এই সরকার টিকে আছে দুটো আঞ্চলিক দলের সমর্থনে। এটা একটা বিহারের সংযুক্ত জনতা দল, একটা অন্ধ্রের তেলেগু দেশম। এখন এই দুটি প্রদেশের ছাত্রদের আন্দোলনে এই রাজনৈতিক দলগুলো যদি মনে করেন যে
বিজেপির সঙ্গে থাকলে তাদের জনমানুষের প্রভাব কমতে পারে, তখন তারা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু তখন দেখা যাবে যে পার্লামেন্টেই সেই পরীক্ষাটা হবে আস্থা অনাস্থার। পার্লামেন্টের বাইরে আমাদের এখানে মানে যেটা বাংলাদেশে ঘটে থাকে, কতবার সামরিক শাসন হয়েছে, কত কিছু হয়েছে, সরকার বদলে যায়, পাল্টে যায়। ভবিষ্যতেও আমি জানি তারেক রহমান সরকারও পাল্টে যেতে পারে। আমি ফোরকাস্ট করেছিলাম একটা জায়গায়, সবাই মনে করেছিল নিশ্চিন্ত জীবনযাপন করছেন সবাই, কিন্তু রাষ্ট্রপতি যে পদত্যাগ করতে পারেন, এমনকি সেনাপ্রধানকেও সরিয়ে দেওয়া হতে পারে। আমি 4 দিন আগে একটা ইউটিউবের লন্ডন থেকেই তোমারই সব প্রতিবেশী কেউ আছেন একজন, তাকে আমি সেটা বলেছিলাম, তিনি তখন বিশ্বাস করছিলেন যে শিরোনাম করতে পারেননি। পরে আমাকে বললেন যে আপনি প্রথম বলেছিলেন। এটা ঘটনা। এখন এটা ঘটনা যে এরকম তো ঘটনা ঘটে থাকে, কিন্তু যেটা বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কায় যে ধরনের ঘটনা ঘটে সেটা ভারতে ঘটা সম্ভব নয়। এত বৃহৎ দেশ, বৃহৎ ভৌগোলিক, আমি তো বললাম যে তুই দিল্লি শহরই ধরা যায়। দিল্লি শহর হচ্ছে প্রায় ধরা যেতে পারে 10টা ঢাকা, 10টা ঢাকা কি তারও বেশি। দিল্লির এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে প্রায় ঘন্টা 3 লাগে। আমি যেখানে থাকি আমার বাড়ি হচ্ছে 51 কিলোমিটার দূরে, এখন যেখানে বসে আছি, মানে তোমাদের ঢাকা শহর থেকে ধরো সাভার ছাড়িয়ে প্রায় টাঙ্গাইল বর্ডার, সেখান থেকে রোজই আসা যাওয়া করি এবং সেটা 1 ঘন্টার মধ্যে যাতায়াত করি। ফলে এত বিশাল একটা মানে ভূখণ্ডে এরকম রাজনৈতিক পরিবর্তন হওয়া, মানে ওই যে ধরনের পরিবর্তন তোমরা দেখেছো, এই পরিবর্তনটা ভারতে হবে না। ভারতে গণতান্ত্রিক উপায়েই পরিবর্তন হবে। মানে এখনই এমন না যে এই আন্দোলনের সাথে সাথে আপনার মোদী সরকারের পতন হবে, সমস্ত না, না, মিনিস্টাররা সেরকম পালিয়ে তো। যাবে, ওটা এরকম? ওটা ওটা তাদের কাছে মনে, না, 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 তাদের তাদের ছবি দেখে মনে হচ্ছে যে এটা তা নয়। এটা সেরকম কিছু ঘটনা নয়। তারা ভাবছেন মনে প্রাণে, তারা হয়তো নরেন্দ্র মোদী বিরোধী বলে তাদের ভালো লাগছে। ভারতেও যারা নরেন্দ্র মোদীর বিরোধী তাদেরও ভালো লাগছে, লাগছে না তা নয়। কিন্তু তার মানে এই না সরকার কাল পড়ে যাচ্ছে। দাদা, সার্জিও গোর বাংলাদেশে নাকি হুম, আসছেন। তো উনি আসলে তো হুম, সম্ভবত আমাদের সরকার প্রধানদের সাথে কথা বলবেন। এখনো এতটুকু জানি হুম। না যে উনি আপনার ভারতের যে অ্যাম্বাসেডর বাংলাদেশে আছেন দীনেশ ত্রিবেদী, ওনার সাথে দেখা করবেন কিনা। আসলে কি কারণে আসছেন বলে মনে হয় হঠাৎ এই সফর? এদিকে আপনাদের ভারতে চলছে ককরোচের অত্যাচার। না, না, কোনো সংযোগ কি পান? না, না, সংযোগ সেটার সঙ্গে আমেরিকার রাষ্ট্রদূতের ঢাকা সফরের কোনো ককরোচ আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলেই আমার মনে হয়। দুটো বিচ্ছিন্ন ঘটনা। দেখো, একটা পরিষ্কার হচ্ছে যে সার্জেই ঘোর কেবলমাত্র ভারতের রাষ্ট্রদূত নন, তিনি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ায় তার অ্যাসাইনমেন্ট। ফলে তিনি হচ্ছেন বাংলাদেশেও যে রাষ্ট্রদূত আছে তারও তিনি বস, এবং তিনিও একজন রাজনৈতিক নেতা, তিনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট নন। ফলে তিনি ঢাকায় যাচ্ছেন, আসলে স্বাভাবিকভাবে তার যেটা মানে এখতিয়ারে পড়ে, সেই অঞ্চলটা কেমন আছেন সেটা বুঝতে, সেখানকার পরিস্থিতি কি, রাজনৈতিক পরিস্থিতি কি, সেগুলো সবটা বোঝার জন্যই তিনি প্রথমত যাচ্ছেন বলে মনে করি। দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা শুধু নয়, দীনেশ ত্রিবেদী ঢাকায় যাওয়ার আগে সার্জেই ঘোরের সঙ্গে দেখা করে দিল্লিতে। তার সঙ্গে অলরেডি সার্জেই ঘোরের সঙ্গে দেখা হয়েছে, এবং দেখা হওয়ার পর সার্জেই ঘোর তাকে জানিয়েছিলেন আমি ঢাকায় যাচ্ছি, হয়তো আপনার সঙ্গে দেখা হতে পারে। সেটা দেখা হবে কি হবে না সেটা পরবর্তী বিষয়। আর সার্জেই ঘোর খুব একটা প্রোটোকল মেনে চলেন না, তিনি যেটা মনে করেন সেটা করেন। এবং তার যে এই অ্যাসাইনমেন্ট, এটাও একটা, এই প্রথম এই ধরনের একজন রাষ্ট্রদূত অ্যাসাইনমেন্ট পেয়েছেন যিনি ভারত ছাড়াও আরো বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। এটা সাধারণত হয়নি কখনো আগে। ফলে তিনি বাংলাদেশে বোঝার জন্য যেটা বুঝতে, বাংলাদেশে একটা এখনো টালমাটাল পরিস্থিতি, রাজনৈতিক স্থিরতা যদি বলা যায় সেটা নেই। ফলে সেখানে আমেরিকার যেটা ইন্টারেস্ট, স্বার্থ, সেটা কতটা বর্তমান সরকার পালন করতে পারছে বা পারবেন সেটা তাদের পক্ষে বোঝা দরকার। দ্বিতীয়ত, যেটা তার মনে আছে নিশ্চয়ই, যে ব্রেন কিসিনসন যখন দায়িত্ব নিয়ে এসেছিলেন তার প্রথম কমেন্ট ছিল যে আশা করি তারেক রহমান সরকার চীন থেকে দূরে থাকবেন। কিন্তু তারেক রহমান সরকার প্রথম সিদ্ধান্ত নিয়েছেন চীনে যাওয়ার। যদি মালয়েশিয়া হয়ে গিয়েছেন সেটা অন্য বিষয়, কিন্তু তাহলেও চীনে গেছেন, যদিও একটা ওই আন্তর্জাতিক সামিট উপলক্ষেই গিয়েছিলেন, পরে বাইলাটারাল মিটিং করেছেন। ভারত এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে একটা বিষয় সহমত আছে, চীন।
দুই পক্ষই তাদের চীন তাদের প্রতিযোগী শুধু নয়, ভারতের ক্ষেত্রে তো প্রায় শত্রু। ফলে এই অবস্থায় এই কারণে শত্রু শত্রু বন্ধু, এই কারণে ভারত যুক্তরাষ্ট্র একই রকম মনোভাব পোষণ করে যে চীনের প্রভাব যাতে, যেহেতু কথা চলছে নানা রকম বাংলাদেশে। দ্বিতীয়, রাজনৈতিক দিক থেকে আমার কাছে মনে হয় একটা গুরুত্বপূর্ণ, আমেরিকাতেও সব খুব শিগগিরই সেনেট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ট্রাম্প প্রশাসন অনেক চাপের মধ্যে আছে। তাদের ওখানে এটা তার কনস্টিটিউয়েন্সিকে বোঝাতে হবে যে তারা গণতন্ত্রের পক্ষে। ফলে বাংলাদেশে যেটা গণতন্ত্র এখনো সুপ্রতিষ্ঠিত নয়, প্রধান একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রয়েছে, আওয়ামী লীগ, সেটা এবং রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্র্যাটদের ফারাক আছে, পার্থক্য আছে। ডেমোক্র্যাটরা চায় আওয়ামী লীগ যেন না আসতে পারে, কিন্তু রিপাবলিকরা চায় কিনা এটা এখনো স্পষ্ট হয়। তবে রিপাবলিকানরা হয়তো চাইবে তাদের কনস্টিটিউয়েন্সিকে সমর্থন বোঝাতে যে আমরা কিন্তু একটা ইনক্লুসিভ পলিটিক্স চাই, যেমন ভারতও মনে করে ইনক্লুসিভ পলিটিক্স হওয়া উচিত। ফলে দুটি বিষয়ে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সহমত আছে। ফলে এর প্রতিফলনটা উনি ঢাকায় গিয়ে কি করছেন, আমি যতদূর জানি তিনি একটা টাউন হল সভা করবেন, যেখানে প্রচুর গুণীজনরা আসবেন, বুদ্ধিজীবী আসবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ইউনূস সাহেবও ঢাকায় আছেন, তার সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন। ইতিমধ্যে বাংলাদেশের একটা টালমাটাল একটা অবস্থা, রাষ্ট্রপতি হলে কে রাষ্ট্রপতি হবেন এই নিয়ে নানা রকম কথা চলছে। যিনি ইউনূসের সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন, যিনি বর্তমানে ক্যাবিনেট সচিব, তিনি হবেন কিনা এবং ইউনূসই বা হয়ে যাবেন কিনা, এসব নানা রকম জল্পনা রয়েছে। কেউ কেউ তো সোশ্যাল মিডিয়ায় বলতে চাইছেন যে আমেরিকা হয়তো ইউনূসকেই চাইছে, এবং আসলে সেটা দাদা হচ্ছে কি আপনি হচ্ছে না ওই যে আপনার হওয়ার এই পর হয়ে যাবে। আমেরিকার অ্যাম্বাসেডর বাংলাদেশে আসা, এই যে সার্জিও গোর এবং আপনার ভারতের ককরোচ জনতা পার্টি, এটা কেন বললাম আমি, আমাদের বাংলা একটা কথা আছে যে ঘরপোড়া গরু সিঁদুর দেখলেও নাকি ভয় পায়। যে গরুর গোয়াল ঘর জ্বলে যায় সে যখন এই যে সিঁদুর দেখে ওইটা ওর লাল দেখে ও ভয় পায়। তো এই জন্য যে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছিল, মানে এই জন্য আমাদের কাছে এটা মনে হয় যে এখানেও আবার কোনো একই নাকি একই ডিপ স্টেট কাজ করছে কিনা। না, 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 আমি তো সেটা বলতে পারবো না, কারণ তো সন্দেহ আছে। সন্দেহ আছে, নেই যে তা না, কিন্তু সেটা নয় তো তার জন্য তার জায়গায় ঢাকায় কেন যাবেন? তিনি এখানে বসেই তো ডিপ যেমন স্টেটের কাজ করতে হবে। একজন দর্শক ঢাকায় একটা গিয়ে প্রশ্ন তাকে আপনাকে বাড়তি করেছে। দেওয়া হবে। না, না, প্রথম কথা আমি যেটা বললাম, এখানে ডিপ স্টেটই হোক যেই হোক, তাকে গণতান্ত্রিক পথে হারাতে হবে ভারতের নরেন্দ্র মোদীকে। অন্য কোনো ভাবে কিছু করা যাবে না। মানে তিনি জি জি। পালিয়ে চলে যাবেন গদি ছেড়ে, এরকম এতটা এখনো পর্যন্ত সেই আন্দোলন সেই পর্যায়ে দানাবাজি। আন্দোলন হচ্ছে, মানুষের ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, স্পর্শকাতর বিষয়, ছাত্রদের ভবিষ্যতের বিষয়। অনেকটা যেহেতু সবসময় এই ধরনের মুভমেন্ট গুলো ছাত্ররাই শুরু করে থাকে, সেই কারণে আর বাংলাদেশে সদ্য ঘটেছে, নেপালে ঘটেছে, তারা একইভাবে হয়তো ইকুয়েট করতে চাইছেন। কিন্তু আমি বললাম যে ভারতবর্ষে যে ব্যাপ্তি, তাতে সেটা হওয়া সম্ভব নয়। কেউ চাইবে না, এমনকি ভারতের বিরোধী দল চাইবে না যে নরেন্দ্র মোদীকে উৎখাত করার জন্য তারা একটা অগণতান্ত্রিক পথে উৎখাত করবেন আর কেউ গিয়ে গণভবনে মতো বসে পড়ার মতো বসে পড়বেন। সেটা হয় না, সেটা ভারতে হওয়া সম্ভব। এই নাহলে তো ভারতে এত বড় গণতন্ত্র চলছে কি করে? ইন্দিরা গান্ধী ভোটে হেরে যান, এত বড় ক্ষমতাশালী প্রধানমন্ত্রী। মোরারজি দেশাই হেরে গেছেন, অটল বিহারী বাজপেয়ী হেরে গেছেন, 10 বছর চালানোর পর মনমোহন সিং হেরে গেছেন, দেবেগৌড়া হেরে গেছেন, ইন্দ্র কুমার গুজরাল হেরে গেছেন, নরসিমা রাও হেরে গেছেন, সবাই প্রধানমন্ত্রী। এখনো নরেন্দ্র মোদী হারেননি। তিনি যে হারবেন না তার কোনো গ্যারেন্টি কিছু নেই, হারতেও পারেন। সেটা তো 2029, তার আগে কিছু না। দাদা আপনি সম্ভবত আপনাদের পররাষ্ট্র মন্ত্রী বা স্পোকম্যানের কাছে আপনি একটা প্রশ্ন রেখেছিলেন শেখ হাসিনা বিষয়ে গত এই 7-10 দিনের ভেতরে। আসলে আপনার প্রশ্নটা কি ছিল, কার কাছে রেখেছিলেন এবং জবাবটা কি পেয়েছিলেন? না, আমি যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে যে শেখ হাসিনা ঘোষণা করেছেন যে তিনি ডিসেম্বরে ফিরতে চান, এবং সেক্ষেত্রে ভারত সরকার কোনো আলাপ আলোচনা করছে কিনা তারেক রহমান সরকারের সাথে। তো উনি উত্তর দিয়েছিলেন যে আহ যে ভারতের কাছে একটা বন্দি প্রত্যর্পণের একটা অনুরোধ রয়েছে বাংলাদেশ সরকারের থেকে। ফলে ফেরার বিষয়টা, উনি যেভাবে ফেরার কথা বলছেন, তিনি তো স্বেচ্ছায় যেতে চাইছেন, তাই না? স্বেচ্ছায় যেতে চাইছেন, চলে যান। আর ভারত সরকারের ঘোষিত নীতিও যে স্বেচ্ছায় যেতে চাইলেই যেতে পারেন, ভারত আটকাবে না।
কিন্তু দ্বিতীয়ত হচ্ছে যে যদি ওইভাবে ফেরত দিতে হয় প্রত্যর্পণ চুক্তি অনুসারে, তাহলে তার আইনি দিক এবং বিচার বিভাগীয় দিক দেখে তখন সেই সিদ্ধান্ত নেওয়া, এবং সেই সিদ্ধান্তটা খুব মানে দীর্ঘ প্রক্রিয়া, খুব তাড়াতাড়ি হওয়ার কোনো ব্যাপার নয়। আপনাদের যেমন একজন আর্থিক অপরাধী তো ভারতে তার বিচার চলছে। এমনকি আর একটা প্রশ্ন পরে ব্রিফিং এ করেছিলাম যে হাদি হত্যাকারীদের ফেরতের ব্যাপারে, তো তার একই উত্তরই ছিল আমাদের এখানে আদালতে তাকে দোষী সাব্যস্ত হতে হবে, তবেই তাকে ফেরত দেওয়া যেতে পারে। কিন্তু আর দ্বিতীয়ত ফেরত না দেওয়া, বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুসারে যদি কারোর ফাঁসি হয়, রাজনৈতিক কারণে তাকে সেই শাস্তি দেওয়া হয়, তাহলে ফেরত দেওয়া হবে না, ওটা চুক্তিতেই লেখা আছে। ভারত থেকেও বাংলাদেশ থেকেও যেসব উলফা জঙ্গিদের ভারতে আনা হয়েছিল তাদের কারোর ফাঁসি হয়নি, তাদের বিরুদ্ধে কিন্তু মৃত্যুদণ্ডের অভিযোগ কারু ছিল। ভারত পর্তুগাল থেকে একজন কুখ্যাত আসামিকে ভারতে আনিয়েছিল, আবু সালেম, তাকে লিখিত প্রতিশ্রুতি দিতে হয়েছিল তার ফাঁসি দেওয়া হবে না, ফলে সে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিল। ফলে এটা এখন বন্দি প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুসারে তিনি শর্তটা ব্যাখ্যা করেছিলেন। তিনি শেখ হাসিনা স্বেচ্ছায় চলে যাবেন সেই বিষয়ে কোনো মন্তব্য করেনি, যদিও পরে তারা ব্যাখ্যা দিয়ে অফ দ্য রেকর্ডই বলছে, এই কারণে সেটা কোট করা যাবে না, এবং সেটাতে বলেছেন তিনি যেতে চাইলে ভারত ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেবে এবং তিনি যেতে পারেন। আপনার কাছে কি মনে হয় যে শেখ হাসিনা অবৈধভাবে আপনাদের আইন ভঙ্গ করে ভারতে গিয়েছেন বা নিজেই হেলিকপ্টার চালিয়ে চলে গিয়েছেন, যেটা বাঙালিরা মনে করে? না, আদৌ না, একদম পরিষ্কার। জয়শঙ্কর পার্লামেন্টে বিবৃতি দিয়েছেন তাদের অনুরোধেই, বাংলাদেশের সেনাবাহিনী এবং শেখ হাসিনা দুজনেরই, তাদেরই অনুরোধই ভারত তাকে এখানে আসতে দিয়েছেন, এবং সে তো বাংলাদেশের সেনাবাহিনীর হেলিকপ্টার এবং তাদের বিমানে চেপে এসছেন, ভারতের সেনাবাহিনী আসেন, তাই না? সুতরাং সেটা আমার মনে হয় না সেরকম করে, এবং সেক্ষেত্রে ভারতের এখনো সিদ্ধান্ত হচ্ছে তিনি আমাদের সম্মানিত অতিথি। দাদা, গত 2 দিন আপনি বারবার বলছিলেন আমাদের রাষ্ট্রপতি মহামান্য চুপ্পু পদত্যাগ করছেন, এটা যেমন পেপার পত্রিকাতে আছে, আজকে আবার বিভিন্ন পত্রিকা বলছে যে আগামীকালই পদত্যাগ পত্র পেশ করবেন। হঠাৎ করে ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এই ঘোষণা দেওয়া হলো। এরই মধ্যে আপনার সার্জিও গোর বাংলাদেশে আসছেন, আবার আগামীকাল যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, আসলে রাষ্ট্রপতির পদত্যাগটা কি শেখ হাসিনা আসছেন এই ঘোষণার পরে হঠাৎ কেমন মনে হচ্ছে আপনার কাছে বিষয়গুলো? না, যেটা আমার অনুমান ছিল, আমি যে কারণে বলেছিলাম, আমি প্রকাশ্যেই বলেছিলাম যে শেখ হাসিনা আসার পরে যেটা তারেক রহমান সরকার যেটা মনে করছেন যে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান দুজনেই শেখ হাসিনার অত্যন্ত পারিবারিকভাবে ঘনিষ্ঠ, ফলে তারা যদি কোনো নেপথ্য থেকে সাহায্য করে বসেন, সুতরাং দুজনকে সরানোরই পরিকল্পনা। কবেকার কোনটা সব এর মধ্যে নৌবাহিনীর প্রধান তো পরিবর্তন হয়েছে, সেটা তো জানেন নিশ্চয়ই। জি জি। স্থলবাহিনীর প্রধান হিসেবে মনতারুজ্জামানের পরিবর্তন হবে কি হবে না সেটা সময় বলবে। আপাতত তুরস্কে আছেন, তুরস্ক থেকে ফিরলে তখন হয়তো বোঝা যাবে। কিন্তু এখন শাহাবুদ্দিনের ব্যাপারটা রাষ্ট্রপতি পার্টি এখন এটা তো আরেকটা সমস্যা, তারা কিন্তু কিছু করবেন তা নয়, কারণ শাহাবুদ্দিন তো 2 দিন আগে জুলাই বিপ্লবের ওপরে তো বিবৃতি দিয়েছেন, তাই না? বিশাল বিবৃতি জি। দিয়ে তো বিশাল বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতিতে তিনি শেখ হাসিনার তো বিরুদ্ধেই বিবৃতি দিয়েছেন। তিনি শেখ হাসিনাকে সমর্থন করে বা কিছু করবেন, এটা তাদের আশঙ্কা ছিল, সেই জন্যই তারা তাড়াতাড়ি, নাহলে তো কথা ছিল 2027 সাল পর্যন্ত তাকে রাষ্ট্রপতি থাকতে দেওয়া হবে, এটা তো স্বয়ং তারেক রহমান তাকে বলেছিল। হঠাৎ কেন মত পরিবর্তন হলো? মত পরিবর্তন হলো যেহেতু শেখ হাসিনার আমেরিকাকে করিডোর দেওয়া হয়নি, আমাদের সেনাপ্রধান বলেছিলেন ব্লাডি করিডোর, সেখানে চাইনিজ অ্যাম্বাসেডার এবং পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে করিডোরের কাজ চলমান। চায়না যখন বলে কোনো কাজ চলমান, তার মানে হচ্ছে যে কিন্তু কাজ আসলেই চলমান। সার্জিও গোর কি এই বিষয়ে চাপ দিতে পারেন বলে মনে হয় আমেরিকা? অবশ্যই সেটা আমেরিকা কখনোই চাইবে না যে বাংলাদেশ মিয়ানমার হয়ে চীন পর্যন্ত যে করিডোর, সে করিডোর তো অ্যাকচুয়ালি বিআরআই প্রজেক্টের অধীনে, বেল্ট রোড ইনিশিয়েটিভ, চীনের যেটা প্রজেক্ট, ফলে সেটা কখনোই ভারত চাইবে না, সেটা যুক্তরাষ্ট্র চাইবে। ফলে একদিন বললাম চীনের বিষয়ে উভয় দেশই সহমত। এখন সেটা এখন নির্ভর করছে যে তারা কতটা, আমার সন্দেহ আছে, কারণ তারা এখন সরকার কোনো সিদ্ধান্ত নেননি, সিদ্ধান্ত নিতে পারবেন না, সিদ্ধান্ত নিলে তাদের পক্ষে সমস্যা হবে, খুবই সমস্যা হবে। সেটা সার্জিও গোর সেই জন্য সরাসরি সেটা বিষয়ে কথা বলতে চাইবে।
দাদা আমি জানি আপনি খুবই ব্যস্ত লোক এবং এই মুহূর্তে আসলে নিউজ নিয়ে আপনারা খুব ইয়েতে আছেন। আমি আপনাকে সময় আর নষ্ট করবো না, একটা লাস্ট কোশ্চেন করছি, এরপরে আপনাকে ছেড়ে দিচ্ছি। সেটা হচ্ছে দাদা, ডিসেম্বরে যেহেতু শেখ হাসিনা আসবেন বলছেন, সেটা কি এখনো ঠিক আছেন কিনা? এবং জনমুখে যেটা শোনা যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন জায়গায়, এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর এটা করেছেন, যে সার্জিও গোরের সাথে বা আমেরিকান যে অ্যাম্বাসেডর ভারতে আছে, ওনাদের সাথে নাকি আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বিভিন্ন সময় কথাবার্তা হচ্ছে বা চলছে। আসলে ঘটনাটা কতটুকু সত্য? দেখুন, বাংলাদেশের সাংবাদিকদের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে বলছি, তারা নিজের দেশের খবরই তো জানেন না, সেটা তো আমাদের থেকে জানতে হয়। রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কি করবেন না, সেনাবাহিনী চলবেন কিনা, তারেক রহমানকে মোদী সরকার ইনভাইট করছে কিনা, সবই তো ভারতীয় সাংবাদিকরা খবর, তাই না? তারা তো খবর ব্রেক করতে পারেন না। ফলে তারা কি খবর দিচ্ছেন আমার মনে হয় জানি না, খুব গুরুত্ব দেওয়ার কিছু নেই। কিন্তু চীনের সঙ্গে দূরত্বটা রাখবেন কিনা তারেক রহমান, সেটা তারেক রহমানকে বলতে হবে। হার্জেইগোর বস, সাউথ এশিয়ার বস। ফলে সেটা তা না বললে তিনি তার মতো সিদ্ধান্ত নেন। এটা একটা সতর্কবাণী দেওয়ার জন্য তিনি যাচ্ছেন, এটুকু আমি বলতে পারি। এবং ডিসেম্বরে ফিরছেন শেখ হাসিনা, সেইটা তো এখনো ঠিক সেটা আছে? তো উনি আরো অনেকগুলো পশ্চিমা সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দিয়েছেন, সেগুলো প্রকাশিত হবে। এবং তাতে যদি কোনো নতুন মত কিছু বলেন তখনই যাবে। এখনো পর্যন্ত স্ট্যান্ড করছে রয়টার্সকে যেটা বলেছেন সেটাই। এটা আমাদের মাইনে নিতে হবে। আমাদের বিয়ে করতে মোল্লা লাগে, জানাজা করতে মোল্লা লাগে, এই জন্য মাদ্রাসার মোল্লাদের টুপকি মারা জায়েজ, এই জন্য জামাতিদের ব্যভিচার জায়েজ, এই জন্য 501 নম্বরে মামুনুল হকের ইসলামী খেলাফত কায়েম জায়েজ, মানে ওইখানে ঝর্ণার শহীদুলের বউ নিয়ে থাকা জায়েজ, জামাতের নেতাদের করিমুলের বউ, শহীদুলের বউ, রবিকুলের বউ, যার যার বউ, কে যে কার বউ তোলায় এই জায়গাটা থেকে কি শেখ ফরিদ ভাই মানে জিন্দে পীর ওই গানটা কি আসছে যে কার পাশা গেছে কার টেবিলে? এইভাবে আপনি শুনেন, আপনি এইভাবে জামাতে ইসলামকে আপনি এইভাবে আপনি পোষায়েন না, দুষ্ট লোকেরা কষ্ট হবে, তখন তারা ইসলাম খতরমে বইলে আপনার বিরুদ্ধে ফতোয়া দিবে। অবশ্য আপনি ফতোয়া 2-4টা তো দেওয়াই আছে আপনার নামে আগে। আমার মাথায় কয়শো ফতোয়া লয়ে যে ভাই আমি বইয়ে রয়েছি, এটা তো আমি জানি। আচ্ছা, এখন ঘটনা হইলো বাংলাদেশের মানুষ আসলে তো ইসলাম ওটার সাইনবোর্ড, প্রকৃত পক্ষে তারা জামাতের পক্ষ নেয় পাকিস্তান ভাঙার বেদনায়, ইসলাম নয়। ইসলামের পক্ষে শুনেন, আমি কিন্তু বারবার বলি, আমাকে অনেক বলছে ফরিদ ভাই আপনি তো ইসলামের বিরুদ্ধে কথা বলেন, ইসলাম বিদ্বেষী। আমি বলছি না, আপনার কথা ভুল, আপনি আমাকে কেন ইসলাম বিদ্বেষী বললেন? আপনি তো অন্য ধর্মের সমালোচনা করেন না। আমি বললাম অন্য ধর্মের প্রসঙ্গ আমাকে আইনের দেন, দেখেন করি কিনা। আমি বললাম যখন গুরুকুলে হিন্দু হিন্দু ব্রাহ্মণেরা, হিন্দু গুরুরা বলৎকার করবে, অবশ্যই প্রতিবাদ করবো, কিন্তু ওরা তো তা করে না। আপনি আমাকে দেখান। তাই নাই। আমি তো পাইলে তো অবশ্যই আপনি দেখান। রামকৃষ্ণ মিশন বাংলাদেশের যে শিক্ষা বড়। প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন কত বড় আপনি জানেন? কত বড় প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আছে। তাই না দাও একটা আইনে দাও, আমরা করি কিনা দেখো। কিন্তু আমরা তো এগুলো খুঁজি, তোমরা কর বলবা কেন? আমরা তো খুঁজি, আমরা তো খুঁজি। আমরাই খুঁজি কোথায় কোন ইহুদি ধর্মবেত্তা কি করলো, হিন্দু ধর্মবেত্তা কি করলো, খ্রিস্ট ধর্মবেত্তা কি করলো, মৌলবীরা কি করলো। আমরা যাই দেখি সব আকাম করে মৌলবীরা। তাই বলি ভাই, ভাই আমরা তো তোমার ইসলাম, প্রকৃতপক্ষে আমাদের অ্যাওয়ার্ড সাইফুল বাতিন টিটুকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার, শেখ মুজিবকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার। কারণ হলে আমরা তোমাদের ভুলগুলো ধরাই দেই, তাহলে তোমরা চেঁচামেচি করো। তোমরা যত চেঁচামেচি করবা ততই আমরা বলবো ঠাকুর ঘরে কে রে, বলে আমি কলা খাই নেই, ততই তুমি ধরা। তুমি চেঁচামেচি করে। আচ্ছা টিটু, একটা জিনিস বলি, কালকে যদি এই 501 মৌলবী বলে ফেলে সাইফুল বাতেন টিটু ইসলাম বিদ্বেষী হলে হতে পারে, নাস্তিক হলে হতে পারে, কিন্তু সে যা বলেছে এটা তো সত্য, চলো আমরা এটা প্রতিবাদ করি। আপনি তো কালকে ফুটুস আপনার নাম আপনি কোন চালা এইটারা বুঝে না। এটা করলে কিন্তু আপনার কিন্তু শেষ, আপনার মার্কা ওরা নিয়ে গেল, আপনার নাম্বার ওরা। কালকে যদি বলে ফরিদ মৌলবীদের সমালোচনা করে, সুদ হারাম সুদ খায়, ঘুষ হারাম ঘুষ খায়, মদ হারাম মদ খায়, আচ্ছা আমরা সুদ ঘুষ মদ খাবো না, তাহলে তো আমার বকর বকর শেষ, রাইট? কালকে তো আমি শেষ, আমার কথা শুনবে কে? কারণ আমি যখন বলবো এই মৌলবি করছে, বলবো যে ফরিদ তুমি চুপ থাকো, আমার বাইতুল মোকাররমের মালেক সাহেব বলছে, বাইতুল মোকাররম বর্তমান খতিব কিন্তু আব্দুল মালেক, যে আব্দুল মালেক বলছে তোমার কথা শুনবো না। আমার কিছু করার আছে নাই, আপনারও কিছু করার নাই। কালকে যদি বলে জামাতার আমির যদি বলে সাইফুল বাতুন টিটু, শেখ ফরিদ, তসলিমা নাসরিন, আফসাদুর কি বলে, ওইটা আমার দেখার দরকার নেই। কিন্তু
ইসলামের যারা মুসলমানরা অন্যায় করবে সেটা আমরা প্রতিবাদ করবো, তাহলে তো আমাদের কথা শেষ, এমন তো কোনো তাহলে বেলি থাকবে না। পেলেই থাকবে না। কালকে যদি জামাতের আমির বলে, হেফাজতের নেতা বলে, চরমনাই পীর বলে, এই বাংলাদেশে কোনো সংখ্যালঘুকে অত্যাচার করবে না, ভারতের বিষয় ভারতের, বাংলাদেশে হিন্দুরা ভালো থাকবে, আমরা দায়িত্ব নেবো, তাহলে তো তসলিমা আবার লজ্জা নিয়ে চিকরি চিকরি করার দরকার নাই, মার্কেট নেই। তা করবে না, কি করবে? তসলিমা নাসরিন লজ্জা উপন্যাস লিখছে, আর লজ্জার কাম করছো গে, তাই তো লিখছে। সাইফুল বাতিন টিটো মাদ্রাসার ছাত্রদের বলৎকার করে ইসলাম খতমে, আরে ভাই তুমি বলৎকার কইরো না, তাহলে তো ইসলাম খতমে পড়ে না। শেখ ফরিদ এইরকম ইসলামী রাজনীতিবিদদের নিয়ে সমালোচনা করে, আরে ভাই তোমরা মিথ্যা কইরো না, তোমরা ইসলাম কায়েম করবা বলতাছো, শরিয়া আইন কায়েম করবা, ইসলাম কায়েম করবা, তুমি ভোটাভুটিতে আসো কেন? তুমি বলো আমি ভোট চাবো না, তাহলে তো আমি তোমার বিরোধিতা করতে পারবো না। যেমন আমি বামদের সমালোচনা করি, চিঙ্কবামদের, চিঙ্কবামরা বলুক সমাজতন্ত্র জিন্দাবাদ, সমাজতন্ত্র কায়েম করবো, খেলাফত আমরা খেলাফত কায়েম করবো, গণতন্ত্র চাই না, তাহলে তো আমি বকর বকর শেষ আমার। তা করবে না। আচ্ছা দেখেন মজার তথ্য দেন, কইতাছে খেলাফত ভোট মারে, ভোট মার্কা, সাইকেল মার্কা, ট্রাক মার্কা ভোট মারে। আসামত কইতেছে ইসলামী আইন চাই, নীতি মার্কা। ভাই ইসলামের সাথে ভোটের তো সম্পর্ক নাই। না। আর এই যে চক্র বকরবর্তী পশু পশু মশু আমাদের বাম বন্ধুরা, আমাদের মহান কমরেডরা, আপনি আমার কথা বাদ দিলাম, আপনি যেটুকু বয়স থেকে রাজনীতি করেন, আপনি কয়বার বামদের মিছিলে শুনেছেন এই সমাজ ভেঙে সমাজতন্ত্র কায়েম করবো, গণতন্ত্র চাই না? শুনছেন কোনোদিন আপনি? না। হ্যাঁ, শুধু কেন বলছি। শুনলেন? আপনি কি ঢাকা শহরে কম ঘুরেছেন? আপনি কি না। রাজনীতি কোন সমাজতন্ত্রের মুখে শুনেছেন যে তারা না। সমাজতন্ত্র লড়াই করতেছে? আপনার ডাইনে বামে 80% থাকতো সমাজতান্ত্রিক নেতা, আপনার রাইট, হ্যাঁ, যখন বাংলাদেশ থাকতেন, হ্যাঁ, রাইট? হ্যাঁ, 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 কিন্তু আপনি একজনের মুখে শুনেছেন আমরা সমাজতন্ত্র কায়েম করতে চাই? শুনেন নেই। কেন ভাই? তুমি তো তোমার দলের নাম বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, তোমার দলের নাম বিপ্লবী কমিউনিস্ট পার্টি, তোমার দলের নাম বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, তোমার দলের নাম বাম ফ্রন্ট, তোমার দলের নাম তোমার হিরো চে গুয়েভারা, অমুক তমুক পমক মমক ইত্যাদি ইত্যাদি। ওকে, থাকতেই পারে, এক একজন এক চে গুয়েভারাকে আমিও পছন্দ করি, কোনো সন্দেহ নেই। আমি চে গুয়েভারার বই না পড়লে আমি বিপ্লবী হইতো। আজকে আমার যে এই যে অনেকেই বলে ফরিদ তো সাহস থেকে পাও, এটা সত্য যে বামপন্থীদের স্পর্শে এসে আমার বিপ্লবী চেতনাটা আরো প্রগ্রেস হয়েছে, বৃদ্ধি পেয়েছে, এত কোনো সন্দেহ নেই, এটা আমি স্বীকার করি। কেন করবো না? যা সত্য তা তো আপনাকে স্বীকার করতে হবে। যেমন আমি বই পড়েছি, আমার জীবনের অধিকাংশ সময় ব্যয় হয়েছে ইসলামী ফাউন্ডেশনের বই পড়ে, তাহলে আমি সেই ইসলামী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা অর্জন করবো না? আমি করতে হবে, অবশ্যই। কারণ ওইখানেই তো আমি প্রথমে বই পড়ার জজবা কই থেকে পেলাম, বই পাইলাম, এত টাকা দেয় বই কিনে কারা? ভাইরে ভাই, বইয়ের দাম কিন্তু ব্রিটিশ আমলে যা ছিল ভাতের চেয়ে বইয়ের দাম বেশি ছিল, হুম। পাকিস্তান আমলেও ভাতের চেয়ে বইয়ের দাম বেশি ছিল, এখনো কিন্তু ভাতের চেয়ে বইয়ের দাম বেশি। হ্যাঁ। আপনি দেখবেন বই কিন্তু অনেক টাকা দাম। ওই যতই বলেন বই কিনে কেউ দেউলিয়া হয় না, কে? যে বই চুরি করে, কিন্তু যে কিনে সে দেউলিয়া হবেই। একটা বইয়ের দাম আমি দেখলাম ওই দিন, আমি পশ্চিমবঙ্গের একজন ভাইস চ্যান্সেলর, ঠিক আছে, বিদ্যুৎ চক্রবর্তীর একটা বই অনলাইনে কিনতে গেছি, পিডিএফ কপি, কত জানেন আপনি? 12,000 পিডিএফ কপি। আপনি কল্পনা করতে পারেন বইয়ের দাম কত? ব্রিটিশ হাসেন না। আচ্ছা, ব্রিটিশ আমলে একটা বইয়ের দাম হলো 75 পয়সা। আপনি ব্রিটিশ আমলে 75 পয়সা কি মনে করেন গো? আমি শেখ ফরিদ 4 আনার বাদাম কিনে বুট কালাই কিনে পেট ভরে যেত, খাইতে পারতাম না। তাহলে ব্রিটিশ আমলে 75 পয়সার দাম কত? অনেক। তাহলে আপনি বইয়ের দাম সবসময় বেশি ছিল, কিন্তু এটা কিন্তু একটা বৈদেশিক ষড়যন্ত্র। আর এটা পৃথিবীতে অন্যান্য দেশে বইয়ের দাম কম, মানে অন্যান্য দেশে রাষ্ট্র সেখানে ভর্তুকি দেয়, তাদের প্রচুর গ্রন্থাগার আছে, মানে যেখানে বইয়ের দাম বেশি কিন্তু গ্রন্থাগার যদি বেশি থাকে তাহলে তো বইয়ের দামের সাথে যায় আসে না, আমার যায় আসে। আমি যদি ডিস্ট্রিক্ট লেভেল আমি বিশাল গ্রন্থাগার পাই যেখানে 5,000 বই আছে, আমার বইয়ের দাম বেশি হলে কি কম? কিন্তু আপনি দেখেন তৃতীয় বিশ্বে বইয়ের দাম বেশি সব সময়, যাতে মানুষ বই না কিনে। এটা কিন্তু একটা পলিসি। হ্যাঁ, এটা কিন্তু একটা পলিসি, মানে এটা কিন্তু আমরা যাতে জ্ঞান অর্জন। শুনেন একটা উদাহরণ দেয় অপ্রাসঙ্গিক ভাবে, শুধুমাত্র জামাতের লাম্পট্য নিয়ে জনগণ তো এগুলো জনগণ জেনে ফেলেছে এখন। তবে 2024 সালের 5ই আগস্ট না আসলে জনগণ কিন্তু জানতে পারতো না যে জামাতের কত টাটকাউলি। সবাই আগে জানতো বিএনপি লোকেরাই টাটকাউলি, আওয়ামী লীগের লোক টাটকাউলি, চেয়ারম্যান মেম্বাররাই খালি চরিত্র খারাপ। ও মা, এখন দেখি টাটকাউলি চরিত্র, সুবহানাল্লাহ। মানে চেয়ারম্যান মেম্বার হইলো বড় ভাই, বড় মিয়া, ছোট ভাই মৌলবী, সুবহানাল্লাহ। মানে হলো 2 কদম আগে, মানে বাপ নাম্বারি, বেটা 10 নাম্বারি, মানে জামাত 10 নাম্বারি। যাই হোক, সেটা যে বলতে চাই, ব্রিটিশদের যখন ইংরেজদের হাত থেকে আমেরিকা চলে যায়, আপনি কি জানেন তাকে কিন্তু ব্রিটেনের দায়িত্ব দেওয়া হয় নাই, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতবর্ষকে নিয়ে, আপনি জানেন?
কারণ আচ্ছা। ওরা ফেল টু দের নিজ দেশে দায়িত্ব দেয় না। জেনারেলের নামটা ভুলে গেছি। সে জেনারেল একটা অ্যাডভাইস করেছিল ব্রিটিশ সরকারের কাছে, আপনি জানেন কেন ভারতবর্ষ, কেন আজকে ভারত আমেরিকা হয় নাই, কেন আজকে ভারত চায়নার মতো হয় নাই, কেন আজকে ভারত ইউরোপ আমেরিকার উন্নত হয় না? একটা আপনাকে এখানে বলি, দর্শক তো আমাদের কাছে আসে বিভিন্ন নতুন নতুন কিছু শোনার জন্য, তথ্য দিচ্ছি আপনাকে। এটা কিন্তু আমি ব্রিটিশদের কাছ থেকে জেনেছি, ব্রিটিশ লাইব্রেরি থেকে প্রাপ্ত বই থেকে। সেখানে সে জেনারেল বলেছিল কেন আমরা ইংরেজি পারি না। এই যে দেখেন আমরা, আপনি ইংরেজি কম পড়ছেন, আপনি যদি 12 বছর পরে থাকেন, 12 বছর ইংরেজি পড়ছেন, রাইট? সবাই আমি যদি মোটামুটি। আমি যদি 16 বছর পরে পড়ালেখা শুরু, মানে পড়ার বয়স 16 বছর পরে থাকি, আমি 16 বছর, প্রায় 16 বছর পড়েছি, 16 বছর যদি পরে থাকি, 16 বছরের মধ্যে আমার প্রত্যেকদিন ইংরেজি পড়তে হয়েছে, কিন্তু ইংরেজি কেন বলতে পারি না ওদের মতো? এটা মনে করেন না আপনার মেধার অভাব, আমার মেধার অভাব, বা আপনার ছেলের মেধার অভাব, বা আমার ছেলের বা আমার বাপের, নো, এই কথা ভুল। আপনাকে তথ্য দিই, সেই ইংরেজ বলেছিল যে অস্ত্রের কারণে নয়, শক্তির কারণে নয়, শুধুমাত্র আমেরিকানদের ইংরেজি শেখার কারণে ইংরেজ এই আমেরিকা হারাতে হয়েছে আমাদের, তাই ব্রিটিশদের ইংরেজি শেখানো যাবে না। মানে ভারতীয়দের ইংরেজি শেখা যাবে না। Yes, বলছে যে ভারতীয়দের ইংরেজি শেখানো যাবে না, তাহলে কিন্তু তুমি কিন্তু থাকতে পারবে না। এবং কথাটা এই জন্য আমাদের সিলেবাসটাকে এত জটিল করেছে আমাদের শিক্ষাবিদেরা, ওইগুলো শিক্ষাবিদেরা বলে কি, মাদ্রাসা আগে হয়েছে, মাদ্রাসা দেখে অক্সফোর্ড হয়েছে, মাদ্রাসা এই আসল কথা বলবে না। আপনাকে একটা জিনিস বলি, বরং আমাদের সিলেবাস থেকে অনেকেই বলে ইংরেজি বাধ্যতামূলক করতে বলছে, বরং আমি মনে করি ইংরেজি বাদ দিয়ে দেন, বাদ দিয়ে বাংলা ভাষা, মাতৃভাষায় জ্ঞান চর্চা ভালো করে শেখান। বাংলাদেশ আগামী 20 বছরে কিছু না হইলেও অন্তত সিঙ্গাপুরের মতো উন্নত হবে, লিখে দিতে পারি। আর যদি ইংরেজি শিখতে হয়, তাহলে ইংরেজি পাঠদান পদ্ধতি বদলাতে হবে। পাঠদান, আবার বলছি, ইংরেজি ভাষার প্রতি আমরা উর্দু শেখান, নো প্রবলেম, আই ডোন্ট মাইন্ড। এই যে জামাতেরা বলতেছে না, একজন বলছে উর্দু শিখাও, আমি বলছি ইয়েস। আমারে বলছে ফরিদ সাহেব আপনি উর্দুর বিরোধিতা করেন না কেন, উর্দু শিখাইতেছে আরবি। আমি না না, ভাষা, ভাষা আমি ওকে, আমি তো দোয়া করি আরবি শিখুক, আরবি শিখলে আরবি সাহিত্য পড়বে, আরবি সাহিত্য পড়লেই কার কবিতা পড়বে, কার কবিতা, আরবি সাহিত্যের কবিতা পড়লে মৌলবীদের কথা শুনবে না, কারণ সে যখন আরবি সাহিত্য পড়বে তখন ইতিহাস পড়বে। উর্দু যখন পড়বে মৌলবীদের কথা শুনবে না, কারণ পৃথিবীতে একটা মাত্র ভাষা, মনে রাখবেন, আপনাকে বলি আমি, উর্দু হলে একমাত্র ভাষা, যেটা কিন্তু পাকিস্তান না, ভারতের, আসলে ভারতীয় ভাষা, মূলত সব ভাষাই ভারতীয়। এখনো যে ভাগ হয়ে গেছে, ভগ্নাংশ পাকিস্তান, ওই পাকিস্তানের ভাষাও কিন্তু উর্দু না, একজনের উর্দু মাতৃভাষা না। বড় জোর 5 থেকে 10% মানুষের মাতৃভাষা, 25 কোটি পাকিস্তানিদের মধ্যে মাত্র 5 থেকে 10% মানুষের মাতৃভাষা হচ্ছে উর্দু। ইভেন এই পারভেজ মুশারফ, তার মাতৃভাষা কিন্তু পাঞ্জাবি। এই যে নওয়াজ শরীফ, শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী, তার মাতৃভাষা পাঞ্জাবি, উর্দু না। সে ঘরে কিন্তু পাঞ্জাবি বলে, এটা কিন্তু আমরা বলি। এই যে ভারতে, মানে পাকিস্তানের যে সবচেয়ে বড় যে অংশটি, যেটি এখন আলাদা হয়ে যাচ্ছে, বেলুচিস্তান, তাদের ভাষাই তো উর্দু না, তাদের ভাষা উর্দু, তারা বলেই না, তারা বেলুচ। এই তো এখানে এসে বলছে একটা, মানে বলতে হয়, আমাদের দর্শকরাও উর্দু বোঝে বলে বলছে। ফরিদ ভাই, আমি এখন আপনার কাছে একটি প্রশ্নে যাব। যখন জামায়াত ইসলাম নানা ধরনের রাজনৈতিক অসুবিধার মধ্যে ছিল তাদের দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ আওয়ামী লীগ তাদেরকে চাপায় রাখছে, এই করছে সেই করছে, বিগত 17 বছর এই করতে পারে না, সেই করতে, আওয়ামী লীগ কোনোদিনই জামাতের চাপায় রাখে নাই, না। পয়েন্ট টু বি নোটেড। জি, আমি একটু মূল প্রশ্নটা আসি, সেটা হচ্ছে বলেন। হ্যাঁ, তখন কিন্তু জামাত একটা জিনিস বলছে যে জামাতের মধ্যে কোনো ধর্ষক নাই, আজকে পর্যন্ত শুনছেন জামাতের মধ্যে ধর্ষক আছে, জামাতের মধ্যে কোনো চোর নাই, জামাতের মধ্যে কোনো চাঁদাবাজ নাই। এটা কখন বলছে? যখন তারা বিপদে ছিল, তাদের ভাষ্য অনুযায়ী, তাদের ভাষ্য অনুযায়ী। কিন্তু জামায়াত ইসলাম সবচেয়ে ভালো সময় ছিল হচ্ছে গিয়ে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত, সেটাও বাদ দিলাম। জামায়াত ইসলামের সবচাইতে সুন্দর সময়, তাদের ইতিহাসের সুন্দর সময় শুরু হয়েছে আগস্টের 5 তারিখ 2024 সাল থেকে। সেই 2024 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা এত লীলা খেলা দেখতেছি। এটার ঘটনা কি বলে আপনি মনে করেন? এটার ঘটনা হলো, ওই যে দারোগা সাহেবের একবার আমি বলছিলাম যে আপনি ঘুষ খান কেন, ঠিক আছে, মানে আমরা তো বয়স কম, তখন আমার কি বলছিল জানেন, তখন বলছিল, এক সেকেন্ড,
আপনার একজন ঘনিষ্ঠ লোক আমাকে ফোন দিচ্ছে, তাকে মেসেজ উনি বোধহয় বুঝতে পারেন আপনার এই ঘনিষ্ঠ লোক। আচ্ছা, অসুবিধা নেই। এক সেকেন্ড। হ্যাঁ, যেটা বলতেছিলাম, এটা আমি দারোগার, তখন তো বয়স কম, আমি এক দারোগার সাথে চলতাম, আমাদের বাসার সাথেই তো থানা, বাজারে দোকান, তো দারোগা পুলিশের সাথে। যেমন আমি দেখেন রাজনীতিবিদদের সাথে কেন চলতে পারছিলাম জানেন, আমার যে এখানে ঘরটা তার আশেপাশে তার নাকের ডগায় এমপির বাসা, আওয়ামী লীগের এমপির, তার নাকে আবার আমার বাসার নাকের ডগায় বিএনপির বড় বড় রথী মহারথীরা, সালাম তালুকদার নামের মহারথী, সালাম তালুকদার বিএনপির মহারথী, কোনো সন্দেহ নেই। সেই রথী মহারথীরা আমাদের বাসার সামনে এসে ঘরোয়া রাজনীতি, মনে আছে এর সাথে আমাদের ঘরোয়া রাজনীতি করতো আমাদের বাসার সামনেই। ইভেন আমাদের বাসা থেকে পানি নিয়ে যাওয়া হতো। এখন বলবেন যে তোমার বাসাতে পানি নিয়ে গেছে, এত বড় কথা, তখন কিন্তু কার সব বাসায় টিউবওয়েল ছিল না, এটা অনেকেই জানে। এই বাংলাদেশ কিন্তু এখন তো ঘরে ঘরে বিল্ডিং, ঘরে ঘরে মোবাইল, আইফোন। শোনার চান 80-র দশকেও মানুষের ঘরে ঘরে বাথরুম ছিল না, মানুষের ঘরে ঘরে টিউবওয়েল ছিল না, 10 বাড়ি মিলে একটা টিউবওয়েল, হ্যাঁ 10 বাড়ি মিলে একটা। আমি তো এরকম দেখছি, আপনি তো আমার থেকে দেখছিলেন নাকি? আমরা অভ্যস্ত তাতে। আরে ভাই, আমার ঘরে কুয়া দিয়ে পানি খাইতাম, টিউবওয়েল ছিল না, পরে টিউবওয়েল করছি আমরা। মানে টিউবওয়েল ছিল তখন, টিউবওয়েল এর ব্যাপারে বাবা খাইতাম, কিন্তু কুয়ার পানি খেলে নাকি আমার জীবনই তো গেছে কুয়ার পানি খাই, আমার তো পেট খারাপ হয় নাই। কুয়ার পানি, কুয়া আমাদের নিজেদের উৎস কুয়া। পরে টিউবওয়েল বসানো হইলো, টিউবওয়েল আসলো। এখন এটা আমার না, সবার এই কাজ ছিল। তো ওইখানে রথী মহারথীরা পক্ত মানে আসতো, তাই রাজনীতি। এই জন্য বললাম যে কেন এগুলা জানি, মৌলবীরও এরকম, পীর সাহেবেরাও আমাদের নানা বাড়ি আসতো, তাহলে সব ব্যাপারে এরকম জানতে পারতাম কাকতালীয় ভাবে। তো যে প্রসঙ্গে বলতেছিলাম এদের, তো ওই দারোগার কেন বললাম, আমাদের বাড়ির সামনে হইলো, ঘরের সামনে হইলো লোকোশেড। স্টেশনে কিন্তু স্টাফ থাকে না, স্টাফ কিন্তু বেশিরভাগ থাকে লোকোশেডে, মানে রেল কলোনিতে, কারণ ওইখানে আমাদের বাড়ির সামনে রেল কলোনি, পিছনে হলো মেইন রোড, তার সামনে হলো 3টা মন্দির, তার পাশে হলো 2টা মসজিদ, আর হইলো একটা থানা। একেবারে এগুলো সব আমার ওয়াকিং ডিস্টেন্স। মানে ছোটবেলা মার্বেল খেলতাম, দৌড়, মনে করেন যে মসজিদ থেকে মুইতে দৌড় দিতাম, আবার মুতে ধরলে থানায় গিয়ে মুততাম। আমার মনে করেন দৌড় দিয়ে মনে হয়েছে মন্দিরের আশেপাশে গিয়ে কোনায় পুকুরের কাছে মুততাম। আবার থেকে মার্বেল টার্বেল খেলে দৌড়াদৌড়ি করে এমপি সাহেবের বাসায় আসছি, ওইখানে গিয়ে দৌড় মেরে চলে যেতাম, কারণ এত সুন্দর সোফা, এটা লজ্জার কিছু না। তখন ওই সময় সোফা কিন্তু একটা ভেক্টর, মানে সুন্দর। তা আমাদের জন্য ছিল, মানে পারমিশন লাগতো না, ছোট মানুষ প্রতিবেশী দৌড়ে যে সোফার মধ্যে একটু বসতাম, তার বাসায় একটু উন্নত মানের টয়লেট, ওইখানে একটু টয়লেট মুততাম, বুঝতে পারছেন। আর টিভি, কালার টিভি তো আসেই নেই তখন, সাদা কালো টিভি সবার বাড়ি ছিল না, তার বাসায় যে টিভি দেখতাম। তার মানে বুঝতে পারছেন তো, আবার তো ছোটবেলায় সব রকম স্টাফের সাথে প্রীতি, রাইট। তো ওই দারোগার সাথে প্রীতি ছিল এরকম, মানে প্রীতি মানে সুসম্পর্ক বোঝাইছি। তা বলছি, কাকা আপনি তো ঘুষ খান কে? পুলিশের তো ঘুষ খায়। তোর আমার আব্বা হইলো, এই বাজারের মধ্যে তোর আমার কইতেছে, তোর বাপ হইলো এই বাজারের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, তোর বাপের দারোগা হইতে বল, তারপর দেখ ঘুষ খাই কিনা। বুঝাইতে পারছি? তো ওইটা হইলো কথা। এখন প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তো প্রাইমারি স্কুলের মাস্টারের তো কেউ ঘুষ দিবে না, রাইট? ঘুষ দিবে না। কিন্তু প্রাইমারি মাস্টার কি করে জানেন? পিঠটা চুলকায় দে, পাঙ্খাতে একটু বাতাস কর, শরীরটা একটু মেসেজ করে দে, মাথাটা বিলি করে দে, উকুন আইনে দে। এটা কি ঘুষ নেওয়ার জন্য? কারণ ওর তো এর চেয়ে ক্ষমতা নাই। তো সেনাবাহিনী, আপনি যখন সেনাবাহিনী দিয়েছিলেন, এখন যদি বলেন টিটু খুব ভালো ছেলে, ঘুষ খান, আরে ভাই সৈনিকের ঘুষ দিব কেরা? ক্যান্টনমেন্টের ভিতরে দেয়, আপনার বেড়াকে যায় কেরা 50টা টাকা দিবে, ভাই যে 50টা টাকা নেয়। কিন্তু আপনি যখন বড় অফিসার হবেন, যখন আপনি বিডিআর এর কমান্ডার হবেন, তখন তো আপনার কাছে টাকাই টাকা। বর্ডারে ট্রান্সফার হইতে বিডিআর করে 3.5 লাখ টাকা নিত, সে আমরা যখন, আর এখন অনেক কোটি টাকাও নেই, এখন কোটি টাকাও নেয়। শুনেন তো, যেটা বলতেছিলাম, আপনি যেটা বললেন, তখন ওরা কেন বলে নাই? কারণ ওরা ক্ষমতায় ছিল না, পূর্ণ ভোগ করতে পারে নাই। তখন ওদের পিছে আমেরিকার হাত ছিল না, তুরস্কের হাত ছিল না, তখন ওদের কাতারের হাত ছিল না, সৌদি আরবের হাত ছিল না, তারপর আরো দেশ আছে যেগুলোর নাম আমরা জানি না, কারণ পর্দার সামনে তো সব আসে না, রাইট? আপনার দোস্তর সবাইরে, আমার বন্ধুদের কি সবাইরে কেউ চিনে না? বা আমরা কি বলি, আমার বন্ধুকারা বলি না, ওইরকম আছে। তো জামাতে তখন, তারপরে আপনার এরকম এত ডিসিএসপি তাদের ছিল না। তো এখন যখন এই সুযোগটা পেয়ে গেছে, এটাও তো ফরিদ ভাই হতে পারে যে ওই সময়, যে সময়কার কথা আমরা বলতেছি, অর্থাৎ জামাতের যে এই স্বর্ণালী সময়ের আগে, জামাত তো বিভিন্ন লোকের লুঙ্গির নিচে ছিল, বিএনপির লুঙ্গি ছিল, আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল। ছাত্রলীগের লুঙ্গির নিচে ঢুকে যদি শিবিরের একটা ছেলে ধর্ষণ করে, তাহলে তো দোষটাও তো পড়বে ছাত্রলীগের ছেলে না। ঘটনা তো তাই, ছাত্র দলের নেত্রীকে যে পেটাইলো, সে তখন শিবিরের নেতা। হ্যাঁ, দোষ টাকার, ছাত্রলীগের লাভ টাকার, মারি খাইলো কারা? বিএনপি ছাত্র দল। লাভ হইলো কার? শিবির। ওই লোক ওরা ধরে না কেন?
প্রকাশ্য ভিডিওতে দেখা যাচ্ছে পেটাইতেছে, মানে এরা সবসময় পরের ঘাড়ে বন্দুক রেখে গুলি করে, এই জন্য এরা ধরা পড়ে নাই। আর এখন তো নিজের ঘাড়ে নিজের বন্দুক, এই জন্য ধরা খাইছে। আর একটা কারণ ছিল, তখন তো টেকনোলজি এত ডেভেলপ ছিল না, এটা একটা কারণ। এখন তো আস্তে আস্তে ধরা পড়তেছে এবং পড়বে। এরা না, শুনেন, যখন অযোগ্য লোকদের আপনি, অর্থাৎ আপনি কি এখন জেনারেল হওয়ার উপযুক্ত না? প্রশ্ন আসে না। মোটেও না। আপনি যদি জেনারেল বানাই দেয় সেনাবাহিনী, আপনি তো আমি জীবনে হবো না, আমি জীবনে না। হবো না। পা ধরে নিল। হ্যাঁ, কিন্তু কারণ আপনি জানেন আপনি কেন যাবেন না, যে আপনি বলেন ভাই আমি যোগ্য না। হুম। আমার যদি কালকে সরকার উপদেষ্টা বানায়, আমি বলবো না ভাই আমি এত বড় কাজের যোগ্য না। না, আরে, কাজের মার right? টেস্ট মারতে দেবো। এটা মানুষ আছে আলাদা। তাদের আমার যদি বলে কালকে তুমি শিক্ষামন্ত্রী হও, শিক্ষাপতি, আমি বলি আরে ভাই আমি কেন হবো, অনেক যোগ্য লোক আছে। কিন্তু আমারও যদি শিক্ষামন্ত্রী বানায় বা আমারও যদি মনে করেন পররাষ্ট্রমন্ত্রী বানায়, আপনারা যদি মেজর জেনারেল বানায়, তাহলে দেশটা কিরকম চলবো? জামাতারা এরকম লোকদের নিয়ে আসছে, আরোপিত আর অর্জিত যোগ্যতা আলাদা। কিন্তু আপনাকে যদি একজন সৈনিকের দায়িত্ব দেয়, আপনি কিন্তু 100% সার্ভিস দিতে পারবেন, রাইট? 100%। আমাকে যদি একজন সমালোচকের দায়িত্ব দেয়, আমি 100% সার্ভিস দিতে পারবো। কিন্তু যখনই আপনি আমাকে এমপি বানাবেন, আমি কিন্তু পারবো না সার্ভিস দিতে 100%। কারণ আমার কাম তো এটা না, আমার কাম ছিল একটা এনে বসাইছেন আরেক জায়গায়। তো এরকম জামাতারা করে কি, ওরা এখন তো ক্ষমতা পেয়ে গেছে। আমার ভাবির পোলা 6 জন যে এমপি হয়েছে, এরা মেম্বার হইতে পারবো, ওর বাপে হইতে পারবো, পারবে না? ওর বাপ একটা লোক, ও আপনি তো খালি জামাতের, আপনি আসলে জামাতে ইসলাম বিদ্বেষী। আমার ভাবির পোলার বাপে লোকচামি করছে, এটা তো কইলেন না। তারপর আমার কিন্তু ভাবির পোলা, ভাবির পোলা যে, আপনার ভাবির পোলাকে যে হচ্ছে গিয়ে জামাত গ্রুম করে বানাইছে, এটা তো জামাত নিজেই কইছে, তাইলে আপনার ভাবির পোলাও তো জামাতি। ওহো থুকো ভুলে গেছে, মাফ করে দেন, বলেছে। তো আসলে কি জানেন, এরা সুযোগের অভাবে সৎ। জামাত হলো সুযোগের অভাবে সৎ। এই যে দেখেন, এদের ব্যাংক দিয়ে দিয়েছেন, কি করেছে? একটা লোক বিএনপির নাই, একটা লোক জামাতের নাই, পাবেন? জামাতের একটা লোকও নাই ওইখানে নিয়োগ দেওয়া। এরা কিন্তু প্রয়োজনে এমপি নমিনেশন দেবে হিন্দুরে। কিন্তু আপনার বলেন তো, হিন্দু তো দূরের কথা, একটা বিএনপি এবং ছাত্রদল বা ছাত্রলীগের একটা ছেলের চাকরি দিয়েছে ইসলামী ব্যাংকগুলোতে, পাবেন আপনি? ভুলেও পাবেন না। এটাই হলো যে সুযোগ পেয়ে, ওরাও সুযোগ পেয়ে গেলে ওরা এইভাবে পুরো দেশটাকে, পুরো পুলিশ তার থাকবে, আর্মি তার থাকবে, এই প্ল্যানে এসে যাবে। আমার মতে আগামীতে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, যদি একটু অন্য প্রসঙ্গে আসতেছে, ঠিক আওয়ামী লীগের এই জামাতের এই আকামটা ফলো করা উচিত। পুলিশ সব ছাত্রলীগ, আর্মি সব ছাত্রলীগ, কোনো কথা নেই, চলবে না। ইসলামী ব্যাংক সব ছাত্রলীগ, যুবলীগ সব। তারপরেও যদি কিছু থাকে পরে বিবেচনা করা যাবে। জান্নাতুল ফেরদৌস কোনা নামে এক আপা আছে আমাদের, সিরাজগঞ্জ বাড়ি, তাকে আমি কথা বলছি। তারপর যদি থাকে, কয় না তাও দেওয়া যাবে না, কি করবো আপা? যদি থাকে আমরা ট্রেন করে আমরাই আমাদের নিয়োগ দিব, ওদের আর দিবই না, ওদের কামটা। আচ্ছা, আগামীতে যদি আপনি জামাত নিষিদ্ধ করেন, এখন কি আমার ভাবির পোলারা বলতে পারবে যে কোন দল নিষিদ্ধ করা গণতন্ত্রের? না, পথ তো তারাই দেখাই দিয়ে গেছে রে ভাই। আগামীতে যদি আমি পাসপোর্টে বঙ্গবন্ধুর ছবি লাগাই, এরা কি কিছু বলতে পারবে? না, বঙ্গবন্ধুর ছবি কেন ছিল না পাসপোর্ট, এইটাই তো আমার প্রশ্ন। ইয়েস, এটা কেন ছিল না এতদিন? এটা বিরাট অপরাধ করেছে আওয়ামী লীগের, ভুল খুঁজে পাইছি তো একটা, এটা বিরাট ভুল, এটা একটা বিরাট ভুল। বঙ্গবন্ধুর সেই পাসপোর্টে লাগায়নি, এটা একটা বিরাট ভুল করেছিল, অন্যায় করেছে, ভুল না, ভুল না, এটা অন্যায়, বঙ্গবন্ধুর প্রতি অন্যায় করেছে আওয়ামী লীগ, খোদ আওয়ামী লীগের সাথে অন্যায় করেছে। আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষে সরকার ক্ষমতায় আসলে প্রথমে যে আমরা কমিটি গঠন করব, মানে এই কাজগুলো বহুবিধ কাজ করবো আমরা যেমন গণ আদালত গঠন করব, সেই গণ আদালতের আরেকটা এজেন্ডা থাকবে যে পাসপোর্টে বঙ্গবন্ধুর ছবি লাগাবো। ঠিক আছে, এটা মনে করা